এডুকেশন কাউন্ট চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি গ্রুপ ডি এবং রেলওয়েতে আসা প্রিভিয়াস ইয়ারের সায়েন্সের কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা একাধিক ক্লাস করেছি। আরআরবি গ্রুপ ডি এনটিপিসির উপর ম্যাথের ক্লাস দেওয়া রয়েছে এবং সায়েন্সের উপর ক্লাস দেওয়া রয়েছে। যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখবে, আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন দেওয়া রয়েছে পর্যায় সারণী থেকে। বলা হয়েছে পর্যায় সারণী কে আবিষ্কার করেছেন? পর্যায় সারণী আবিষ্কার করেছেন একাধিক বিজ্ঞানী শ্রেয় যায়, কিন্তু যার নাম সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে তিনি হলেন দিমিত্রি মেন্ডেলিভ। তাহলে মেন্ডেলিভকে বলা হয় আধুনিক পর্যায় সারণীর জনক। আধুনিক পর্যায় সারণীর জনক, সারণীর জনক। ল্যাবোসিয়েকে বলা হয় রসায়নের জনক, আধুনিক রসায়নের জনক, আধুনিক রসায়নের জনক। লুই পাস্তুর জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেছিলেন। জলাতঙ্ক রোগের টিকা এবং পাস্তুরাইজেশন পদ্ধতি, রাইজেশন পদ্ধতি। আর তিনি আরো ল্যাবোসিয়ে তিনি বলছেন জ্বালানির জন্য, দহনের জন্য যে অক্সিজেন প্রয়োজন তারও তিনি ব্যাখ্যা করেছিলেন বিজ্ঞানী ল্যাবোসিয়ে। মেরি কুরি বা পিয়ের কুরি, মেরি কুরি এবং পিয়ের কুরি এই দুজনের নাম রয়েছে তেজস্ক্রিয়তা আবিষ্কারের সঙ্গে। পিয়ের কুরি এরা দুজন দম্পতি ছিলেন। তারা কোন ফিল্ডের সঙ্গে যুক্ত? তেজস্ক্রিয়তা আবিষ্কারের সঙ্গে যুক্ত। তেজস্ক্রিয়তা, ক্রিয়তা। তারা আবিষ্কার করেছিলেন তেজস্ক্রিয় পদার্থ পোলোনিয়াম এবং রেডিয়াম। পোলোনিয়াম এবং রেডিয়াম। রেডিয়াম এই তেজস্ক্রিয় পদার্থ আবিষ্কারের জন্য তাদেরকে নোবেল পুরস্কারে ভূষিত হয়। পরীক্ষা এখান থেকে স্ট্র্যাটেজি থেকে কোশ্চেন আসে যে প্রথম কোন দম্পতি নোবেল পুরস্কার পেয়েছিলেন? অ্যান্সার হবে মেরি কুরি এবং পিয়ের কুরি। তারা কি আবিষ্কার করেছিলেন? পোলোনিয়াম এবং কি রেডিয়াম। নিম্নলিখিত কোন মৌলের ঘনত্ব এবং গলনাঙ্ক কম? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ সোডিয়াম। এর জন্য সোডিয়ামকে বাতাসে খোলা অবস্থায় রাখা হয় না। বাতাসে খোলা অবস্থায় রাখা হয় না। খোলা অবস্থায় রাখা হয় না। সোডিয়ামকে রাখা হয় কোথায়? কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখা হয়। কেরোসিনের মধ্যে। কারণ হলো সোডিয়ামের সঙ্গে যদি জল পায় বা জলীয় বাষ্প পায় তাহলে এর সঙ্গে বিক্রিয়া করবে এবং বিক্রিয়া করার ফলে এক্সপ্লোসিভ তৈরি করবে, অর্থাৎ বিস্ফোরণ ঘটতে পারে। এর জন্য সোডিয়ামকে কেরোসিন তেলের মধ্যে ডুবিয়ে রাখা হয়। আধুনিক পর্যায় সারণীতে ড্যাশের অবস্থানের ক্ষেত্রে বিড়ম্বনা রয়েছে, কারণ একে প্রথম পর্যায়ের শ্রেণী 1 বা 17 উভয়তেই রাখা যায়। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন বি হাইড্রোজেন। হাইড্রোজেন পর্যায় সারণীর 1 নম্বর শ্রেণী এবং 1 নম্বর পর্যায়ে রয়েছে। সবার প্রথমেই অবস্থান করেছে হাইড্রোজেন। হাইড্রোজেনকে বলা হয় দুষ্ট মৌল। দুষ্ট মৌল কেননা কি হাইড্রোজেন তো প্রথমে রয়েছে সবার প্রথম শ্রেণীতে 1 নম্বর এবং কি 17 নং শ্রেণীতে 1 নম্বর শ্রেণীতে রয়েছে হাইড্রোজেন। আবার হাইড্রোজেনের প্রপার্টির সঙ্গে 17 নং শ্রেণীতে যে সমস্ত মৌলগুলো রয়েছে তাদের প্রপার্টির সঙ্গে মিলে যায়। তার জন্য হাইড্রোজেনের অবস্থান নিয়ে একটু বিতর্কিত সৃষ্টি হয়েছে, হয় 1-এ থাকবে না 17 নং-এ থাকবে। তাই 17 নং-এ থাকে কারা? 17 নং-এ থাকে হ্যালোজেন মৌল। হ্যালোজেন। তো হ্যালোজেন মৌল কোনগুলি? হ্যালোজেন মৌল আয়োডিন, ব্রোমিন, ফ্লোরিন, ক্লোরিন এই সমস্ত মৌল হলো কি হ্যালোজেন মৌল। নিম্নলিখিত কোনটি গুরু মস্তিষ্কের সাথে সম্পর্কিত? অপশনে রয়েছে এটি অগ্র মস্তিষ্কের একটি অঙ্গ, এটি সেরিব্রাল হেমিস্ফিয়ার নামে দুটি অংশ নিয়ে গঠিত, এটি মস্তিষ্কের সম্মুখে উচ্চতর এবং পার্শ্বীয় দিকে গঠন করে এবং এটি বৃহত্তম অংশ মস্তিষ্কের 60% অংশ নিয়ে গঠিত। নিম্নলিখিত কোনটি গুরু মস্তিষ্কের সাথে সম্পর্কিত নয় হবে? এটা কোশ্চেনটা একটু টেক করে নাও, নয়। এর সঠিক উত্তর হবে অপশন ডি, এটি বৃহত্তম অংশ যা মানুষের 60% অংশ নিয়ে গঠিত। মাথার 60% অংশ নয়, এটি মাথার মধ্যে 80% অংশ নিয়ে এটি তৈরি রয়েছে। মস্তিষ্কের 80% অংশে থাকে আমাদের গুরু মস্তিষ্ক। মস্তিষ্ককে প্রধানত 3টা ক্যাটাগরিকে ভাগ করা হয়, গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং লঘু মস্তিষ্ক। তাহলে গুরু মস্তিষ্কের কাজ কি আর বাকিগুলো যে প্রপার্টি রয়েছে সবগুলি গুরু মস্তিষ্কের সঙ্গে মিলে যায়।
তাহলে গুরু মস্তিষ্কের কাজ কি? গুরু মস্তিষ্ক মেইনলি আমাদের চিন্তা ভাবনা করতে সাহায্য করে, চিন্তা ভাবনা, মেমোরি স্মৃতি হিসাবে রাখতে কোনো কিছু সেটাতে সাহায্য করে হলো গুরু মস্তিষ্ক। সেটাও একাধিক কাজ রয়েছে। গুরু মস্তিষ্ক গেল, লঘু মস্তিষ্ক পরীক্ষায় জিজ্ঞেস করে, লঘু মস্তিষ্ক আমাদের গমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মস্তিষ্ক গমনে বা দেহের ভারসাম্য রক্ষা করায়, গমনে বা দেহের ভারসাম্য রক্ষা করায়, দেহের ভারসাম্য রক্ষা করাতে লঘু মস্তিষ্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মধ্য মস্তিষ্ক রয়েছে, মধ্য মস্তিষ্কের কাজ কি? মধ্য মস্তিষ্ক শুনতে ও দেখতে সাহায্য করে, শুনতে ও দেখতে সাহায্য করে, দেখতে সাহায্য করে, সাহায্য করে। মস্তিষ্কের মধ্যে আমাদের যে আবরণ রয়েছে তাকে বলে মেনিনজাইটিস। বাল্বের ফিলামেন্টের উপাদানের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি থাকা উচিত? অপশনেতে রয়েছে নিম্ন গলনাঙ্ক, অপশন 2 নম্বর অপশন রয়েছে উচ্চ তাপমাত্রা, উজ্জ্বল হওয়ার ক্ষমতা এবং উচ্চ রোধ। এর সঠিক অ্যান্সার হবে 2 এবং 3। তাহলে 2 এবং 3 কোন অপশন রয়েছে? অপশন ডি হবে সঠিক উত্তর। বাল্বের ফিলামেন্ট, বাল্বের ফিলামেন্টে কোন ধাতু ব্যবহার করা হয় তোমাকে যদি জিজ্ঞেস করে, আমাদের অ্যান্সার হবে টাংস্টেন। তাহলে টাংস্টেনের এখানে প্রপার্টি গুলো দেওয়া রয়েছে। টাংস্টেনের মধ্যে কি হবে? টাংস্টেনকে কি হতে হবে? উচ্চ গলনাঙ্ক হতে হবে, উচ্চ গলনাঙ্ক। এই প্রপার্টিটা দেওয়া নেই এখানে, যদি উচ্চ গলনাঙ্ক থাকতো তাহলে আমরা এটাকে টিক করতাম। গলনাঙ্ক, উচ্চ রোধ। গলনাঙ্ক কম হলে কি হবে? খুব কম তাপমাত্রায় ফিলামেন্টটা গলে যাবে, তাই কম গলনাঙ্কতে দেখা লাভ নেই। এই জন্য টাংস্টেনের কি উচ্চ গলনাঙ্ক হওয়া জরুরি এবং উচ্চ রোধ হওয়া জরুরি। তাহলে মনে থাকবে। আর যে ফিলামেন্ট বাল্ব রয়েছে, বাল্বের ভেতরে আর্গন গ্যাস ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হয়। পরাগরেণুর পরাগধানী থেকে ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিতকে কি বলা হয়? পরাগ মিলন। উদ্ভিদের ক্ষেত্রে ফুলের মধ্যে 4টি অংশ থাকে, আমরা জানি বীতি, দলমণ্ডল, পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র। বীতি মানে সবুজ পোর্শনটা, যেটা মনে করো ফুল, এর যে নিচে সবুজ পোর্শনটা থাকে তাকে আমরা বলি বীতি। সবুজ পোর্শনটা নিচে সেটার নাম হলো বীতি। আর যে পাপড়িটা থাকে তার নাম হলো দলমণ্ডল। এবং ভেতরে থাকে এদের পুংকেশর চক্র আর কি গর্ভকেশর চক্র। এই যে পুংকেশর চক্রের পরাগরেণু যখন গর্ভকেশর চক্রে মিলিত হয় সেটাই হলো কি পরাগ মিলন। আশা করি বোঝা গেছে। এখান থেকে পরীক্ষার সঙ্গে জিজ্ঞেস করে যে গাছের ক্ষেত্রে বীজ কোন অংশে পরিণত হয়? বীজ ডিম্বকটা, গাছের যে গর্ভকেশর চক্রের মধ্যে ডিম্বক রয়েছে সেই ডিম্বক অংশটি বীজে পরিণত হয়, সেই ডিম্বক অংশটি বীজে পরিণত হয়। তাহলে ফলে কি পরিণত হয়? ডিম্বাশয় অংশটি, ডিম্বাশয়। ফলে এগুলো গর্ভকেশর চক্রের মধ্যে রয়েছে। কিছু খাবার দ্রুত রান্না করতে আমরা ড্যাশ ব্যবহার করতে পারি? অপশনতে রয়েছে সোডিয়াম ক্লোরাইড, অপশন বি বেকিং পাউডার, অপশন সি ব্লিচিং পাউডার, অপশন ডি অ্যামোনিয়াম ক্লোরাইড। যেই সমস্ত অপশনগুলো দেওয়া রয়েছে আমার থেকেই সবাই অ্যান্সার করবে বেকিং পাউডার। বেকিং পাউডার আমাদের খাবার দ্রুত রান্না করতে ব্যবহার করা হয়। তাহলে বেকিং পাউডারের সংকেত কি? সোডিয়াম বাইকার্বনেট, NaHCO3। বিভিন্ন বেকারিতে ব্যবহার করা হয় রুটি তৈরি করার জন্য। তাহলে বেকিং পাউডারের সঙ্গে হলো সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম এইচ থাকার জন্য বাই। তাহলে মনে রাখতে হবে, নামটাও জিজ্ঞেস করতে পারে রাসায়নিক নাম কি? অ্যান্সার হবে সোডিয়াম বাইকার্বনেট, বাইকার্বনেট। ব্লিচিং পাউডারকে আমাদের জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়। দুই চমড়ের সঙ্গে হলো CaOCl, Cl, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরেট। আর ব্লিচিং পাউডারের মধ্যে জীবাণুনাশক হিসেবে কোন পদার্থটা কাজ করে? ক্লোরিন। তাহলে ক্লোরিন কি হিসাবে ব্যবহার করা হয় ব্লিচিং পাউডারে? জীবাণুনাশক হিসাবে ব্যবহার করা হয়। এই জন্যই যে একটা গন্ধ পাই আমরা ব্লিচিং পাউডারে, এই ক্লোরিন থাকার জন্য। নাশক। হাইপারমেট্রোপিয়া ক্ষেত্রে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? রেটিনার পেছনে গঠিত হয়। হাইপারমেট্রোপিয়া মানে চোখের সংক্রান্ত একটা ত্রুটি। আর চোখের সময় কি হবে? হাইপারমেট্রোপিয়া পরীক্ষায় আসতে পারে, দূরদৃষ্টি সম্পন্ন রোগ। এই সময় যে নিবারণের জন্য কি ধরনের লেন্স ব্যবহার করা হয়? মনে রাখবে, হাইপারমেট্রোপিয়া নিবারণের জন্য উত্তল লেন্স ব্যবহার করা হয়, উত্তল। তাহলে মায়োপিয়ার জন্য, নিকটদৃষ্টি সম্পন্ন ত্রুটি, মায়োপিয়ার জন্য ব্যবহার করা হয় অবতল লেন্স, অবতল লেন্স। মায়োপিয়াতে দূরেরটা অস্পষ্ট হয় আর হাইপারমেট্রোপিয়াটা ঠিক তার উল্টা। তাহলে মায়োপিয়াতে ব্যবহার করা হয় অবতল লেন্স আর হাইপারমেট্রোপিয়ায় ব্যবহার করা হয় উত্তল লেন্স। হাইপারমেট্রোপিয়ায় উত্তল লেন্স।
আরো কিছু রোগ রয়েছে চোখ সংক্রান্ত, সেগুলো বলে নেই, যেমন পেস বায়োপিয়া, বায়োপিয়া কাছেরটা দূরেরটা কিছুই দেখতে অসুবিধা হয়, এই জন্য এই রোগকে বলা হয় পেস বায়োপিয়া। পেস বায়োপিয়া হলে বাইফোকাল লেন্স ব্যবহার করা হয়, বাইফোকাল নিবারণের জন্য, কারেকশনের জন্য। আর আছে অ্যাস্টিমেগনেটিজম, নিটিজম, টিজম ভগ্ন দৃষ্টি যেকে বলা হয়, এর জন্য সিলিন্ড্রিক্যাল লেন্স ব্যবহার করা হয়, সিলিন্ড্রিক্যাল লেন্স। চোখের রেটিনার মধ্যে কি হয়? রেটিনার মধ্যে প্রতিবিম্ব তৈরি হয়, এটাও জিজ্ঞেস করতে পারে। রেটিনায় কাজ কি? রেটিনার মধ্যে প্রতিবিম্ব তৈরি হয়। পরীক্ষা এখান থেকে যে একটা কোশ্চেন জিজ্ঞেস করে, কোন চোখে যখন ট্রান্সপ্লান্ট করা হয়, একজন চোখ প্রতিস্থাপন করা হয়, একজন চোখ দেওয়া, তখন কিসের অপারেশন করা হয়? তখন অপারেশন করা হয় কর্নিয়ার অপারেশন করা হয়। লিটমাসের প্রকৃত রং কি? লিটমাসের প্রকৃত রং হলো বেগুনি। লিটমাসের কাজ কি? লিটমাস হলো কোন একটা দ্রবণ রয়েছে, সেই দ্রবণটি অ্যাসিড না ক্ষার সেটা নির্ধারণ করার জন্য ব্যবহার করা হয় লিটমাস। লিটমাসের এমনি সাধারণ জেনারেল কালার হলো বেগুনি, এটাই হলো ন্যাচারাল রং। তাহলে লিটমাসকে যদি অ্যাসিড দ্রবণে নিয়ে যাওয়া হয়, সেটা কি বর্ণ পূরণ হবে? বেগুনি থেকে লালে পরিণত হবে। আর ক্ষার দ্রবণে যদি নিয়ে যাওয়া হয়, সেটা কিসে পরিণত হবে? নীলে পরিণত হবে। এই হলো লিটমাসের বৈশিষ্ট্য। তার মানে কোনটা অ্যাসিড কোনটা ক্ষার তা নির্ধারণ করার জন্য লিটমাস ব্যবহার করা হয়। লিটমাস পেপার তৈরি করা হয় কিসের থেকে? লাইকেন থেকে তৈরি করা হয়, লাইকেন। এটা মিথজীবী টাইপের উদ্ভিদ লাইকেন, শৈবাল এবং ছত্রাকের মিলনে ফলে তৈরি হয় লাইকেন। আশা করি বোঝা গেল। তারপরে হলো পিএইচ স্কেল কি সেটা বলে দিই, অ্যাসিডের সঙ্গে রিলেটেড। পিএইচ স্কেল, পিএইচ স্কেলের মান থাকে 0 থেকে 14 পর্যন্ত। আর যদি পিএইচ এর মান 7-এর চেয়ে কম হয়, 7-এর চেয়ে কম পিএইচ এর মান, তখন তাকে আমরা বলি সেই দ্রবণটিকে অ্যাসিড বলে থাকি, অ্যাসিড। আর 7-এর চেয়ে যদি বেশি হয়, সেই দ্রবণটিকে তখন আমরা বলি ক্ষার। আর 7 যদি সমান হয়, কোনো অ্যাসিডও নয় ক্ষারও নয়, পশম দ্রবণ। নিম্নলিখিত কোনটি অবস্থান সময় সম্পর্কের সমীকরণকে উপস্থাপন করে? অবস্থান এবং সময়। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এস মানে ডিস্টেন্স বোঝাবে, দূরত্ব, সে সরণ রয়েছে সেটাকে বোঝাবে। ইউ মানে প্রাথমিক বেগ টি, আর এ মানে ত্বরণ, আর টি মানে সময়। এ মানে ত্বরণ, এস মানে দূরত্ব, দুটি দূরত্ব রেখে সরণ দিয়ে দিই, এস মানে সরণ, সরণ। মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে মধ্যাকর্ষণ শক্তি কিসের উপর নির্ভর করে না? এটা আমরা নিউটনের যে মহাকর্ষ সূত্র রয়েছে সেটার সাহায্যে ব্যাখ্যা করতে হবে। নিউটনের মহাকর্ষ সূত্র কি বলেছিল? নিউটনের মহাকর্ষ বলেছিল যে মহাবিশ্বের দুটি বস্তু কণা তাদের ক্রিয়াশীল সংযোগ সরলরেখা বরাবর আকর্ষণ বা বিকর্ষণ করে। এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান বস্তু কণা দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে কি? এটাকেই আমি তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। তাহলে কি বলেছিল? দুটা বস্তু রয়েছে, একটার ভর আমি ধরলাম m1, অপরটার ভর ধরলাম m2। তাহলে এই দুটো বস্তু একে অপরকে আকর্ষণ বা বিকর্ষণ করবে, সেই বলটা একটা আকর্ষণ বিকর্ষণ এক ধরনের বল, সেই বলটাকে আমি F দিয়ে ডিনোট করলাম। তাহলে F ভ্যারিজাস m1 m2 ফার্স্ট কন্ডিশন নিউটনের মহাকর্ষ সূত্রের। সেকেন্ড কন্ডিশন বলছে এই যে দুটো বস্তু তাদের মধ্যে দূরত্বকে আমি যদি ডি অক্ষর দিয়ে ডিনোট করি, তাহলে F ভ্যারিজাস 1/d²। এটাই হলো নিউটনের মহাকর্ষ সূত্র। দুটোকে যদি কম্বাইন করি আমরা পাবো F ভ্যারিজাস m1 m2/d²। এখন কোশ্চেনে আসছি, মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে মধ্যাকর্ষণ শক্তি কিসের উপর নির্ভর করে না? তাদের মধ্যে কি তাদের দূরত্বের মধ্যে দূরত্ব? হ্যাঁ, তাদের মধ্যে দূরত্ব থাকলে পরে অবশ্যই তার উপর নির্ভর করবে। ভরের যোগফল, এইটা হবে আমাদের প্রশ্ন অনুযায়ী সঠিক উত্তর। কারণ কি? ভরের কি রয়েছে? এই যে গুণফলের সমানুপাতিক। তাহলে বি হবে, প্রশ্ন না বলছে বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। মহাকর্ষীয় ধ্রুবক কি? এফ। এটা যদি উঠিয়ে দেই তাহলে কি পাবো? কিছু একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, সেটা হলো জি ইকুয়াল টু m1 m2/d²। এই যে জি আমি ধ্রুবক দিয়ে গুণ করলাম ভেরিজাস দূরত্বের জন্য, সেই জি কে বলা হয় সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এবং কি ভরের গুণফলের উপর নির্ভর করে, এটার উপর নির্ভর করে না। কোনটা? ভরের যোগফলের উপর। নিম্নলিখিত কার্বনের রূপভেদ বা অ্যালোট্রপ গুলি কোনটি ভূগাণিতিক ভূবলয়ের একটি রূপ? মানে কি?
কার্বনের বহুরূপতা ধর্ম লক্ষ্য করা যায়। কার্বনের বিভিন্ন রূপভেদ রয়েছে, তার মধ্যে এখানে বলছে কোনটি ভূগাণিতিক বা ভূবলয় এর রূপ দেখা যায়। এর সঠিক উত্তর হবে ফ্লুরাইন। ফ্লুরাইনের একটা গোলের মতো, এর জন্য ফ্লুরাইনকে ডাকা হয় বাকি বল হিসাবে, বাকি বল। C16 ফ্লুরাইন। তাহলে ফ্লুরাইন কি? কার্বনের একটা রূপভেদ। ফ্লুরাইন ছাড়াও গ্রাফাইট, হিরে, তারপরে কার্বন ন্যানোটিউব প্রত্যেকটি রয়েছে কার্বনের রূপভেদ। যেমন গ্রাফাইট তাপ ও তড়িতের সুপরিবাহী। গ্রাফাইট কি? অধাতু হলেও কি তড়িৎ পরিবহন করতে পারে। হিরের মধ্য দিয়ে কারেন্ট যায় না, কিন্তু তাপ যায়। নিচে কোনটি না থাকলে কৃতকার্য শূন্য হয়? নিচে স্মরণ না থাকলে কৃতকার্য শূন্য হবে। কেননা আমরা জানি কার্য ইজ ইকুয়াল টু বল ইন্টু স্মরণ। স্মরণ যদি না থাকে তাহলে কৃতকার্য, স্মরণের মান যদি শূন্য হয় তাহলে কৃতকার্য কত হবে? F ইন্টু 0, তাহলে 0 হবে কৃতকার্য। তাহলে স্মরণ এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ক্ষমতা মানে আমরা জানি কার্য বাই সময়। তাহলে কার্যের একক হলো জুল পার সেকেন্ড। আর আরেকবার এটা হলো এসআই পদ্ধতিতে, তাহলে সিজিএস পদ্ধতিতে হবে আর্ক পার সেকেন্ড। কোনো একটি নির্দিষ্ট দিকে চলমান বস্তুর গতিবেগের বিজ্ঞানসম্মত নাম কি? কোনো নির্দিষ্ট দিকে চলমান গতিবেগ, তাহলে গতিবেগের বিজ্ঞানসম্মত কি বলা হয়? বেগ হবে সঠিক উত্তর। বেগ মানে কি? কোনো একটা বস্তু নির্দিষ্ট সময়ে, কোনো একটা বস্তু একক সময়ে নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করবে সেটাই হলো কি? বেগ। তাহলে বেগ ইকুয়াল টু আমরা বলতে পারি স্মরণ বাই সময়। কিন্তু দ্রুতি কিন্তু আলাদা। দ্রুতি মানে হলো দূরত্ব, ডিস্টেন্স। দ্রুতি যাকে আমরা বলি স্পিড, দূরত্ব ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। স্মরণ আর ডিস্টেন্সের মধ্যে ফারাক রয়েছে। মনে করো একটা পয়েন্ট এ পয়েন্ট, এটা মনে করো বি পয়েন্ট। কোনো একজন বস্তু ডাইরেক্ট ঘুরে ফিরে এ থেকে বি, এটা হলো কি আমরা বলি ডি। আর সবচেয়ে দুটো বস্তুর মধ্যে সবচেয়ে কম সরলরেখী দূরত্বটাকেই আমরা বলি স্মরণ। বোঝা গেল বেগ আর স্মরণের মধ্যে, বেগ আর দ্রুতির মধ্যে পার্থক্য কি? স্পিড মানে দ্রুতি আর ভি ফর বেগ। তাহলে বেগের একটি নির্দিষ্ট দিক রয়েছে মান, কিন্তু স্পিডের মান রয়েছে কিন্তু দিক নেই। মানে দ্রুতির মান রয়েছে কিন্তু দিক নেই। জীবাশ্মগুলির বয়স নির্ধারণ ডেটিং এর ক্ষেত্রে একটি উপায় কেবলমাত্র জীবাশ্মের একই মৌলের বিভিন্ন ড্যাশের অনুপাতে শনাক্ত হয়। জীবাশ্মের বয়সকাল নির্ধারণ করে কি? আইসোটোপ। আইসোটোপ বিভিন্ন রয়েছে, যেমন C14 আমরা বলি আইসোটোপ, কার্বনের আইসোটোপ। এটা কি? জীবাশ্মের বয়সকাল নির্ধারণের জন্য ব্যবহার করা হয়। কত বছরের পুরনো সেটাই বয়সকাল। কোবাল্ট-16 এটা নাম শুনছি আমরা। কোবাল্ট-16 কি কাজে সাহায্য করে? ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়। ক্যান্সার চিকিৎসা। তারপরে হলো রেডিয়াম 235 রয়েছে বিভিন্ন এরকম। এই কি কাজে ব্যবহার করে? পারমাণবিক চুল্লিতে ব্যবহার করা হয়। পারমাণবিক চুল্লি। ফ্লোয়েম হলো উদ্ভিদের ভাস্কুলার কলা যা ড্যাশ পরিবহন করতে সাহায্য করে। উদ্ভিদের প্রধান সাধারণত দুটি আমরা কলা পড়ে থাকি, এছাড়াও একাধিক রয়েছে, জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম হলো জি ফর জল এবং খনিজ লবণ পরিবহনে সাহায্য করে। খনিজ লবণ। ফ্লোয়েম গাছে যে খাবার তৈরি হয় সেই খাবার পরিবহনে সাহায্য করে ফ্লোয়েম। খাবার পরিবহনে। এখন বলছে ফ্লোয়েমের কাজ কি? ফ্লোয়েমের তুলবে সংবহন করার সাহায্য করে। ফ্লোয়েমের কাজ খাবার পরিবহনে। খাবার বলতে এখানে দিতে হবে পরিপোষক পদার্থ। একটি উপাদানের প্রতিরোধ ক্ষমতা নিচের কোন বিষয়ের উপর নির্ভর করে? এই সঠিক উত্তর হবে অপশনে সবগুলি। এই জন্য তোমরা জানবে একটা ফর্মুলা, আর ইকুয়াল তার মানে রো ইন্টু এল বাই এ। তাহলে ক্রস সেকশনের এরিয়া এম হর ক্রস সেকশন, মানে করে যে একটা তার রয়েছে এর ক্রস সেকশন এরিয়া হলো এ, এই যে দুপাশে, আর এটা হলো লেন্থ। তাহলে আর এর সঙ্গে ক্রস সেকশন এরিয়ার ব্যস্ত সম্পর্ক। আবার রোধের সঙ্গে এই যে লেন্থটা রয়েছে লেন্থের সরল সম্পর্ক।
তার মানে কি, যদি দুপাশের ক্ষেত্রফল বাড়ে তাহলে রোধ কমবে, দুপাশে যদি ক্ষেত্রফল কমে রোধ বাড়বে। আর দৈর্ঘ্যের সঙ্গে সরল সম্পর্ক, যদি দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাহলে এই কোন পরিবাহী রোধ বৃদ্ধি পাবে, দৈর্ঘ্য হ্রাস পেলে রোধ হ্রাস পাবে। এবং তাপমাত্রার সঙ্গেও এই রোধের সম্পর্ক রয়েছে। তাহলে কার সঙ্গে সম্পর্ক রয়েছে? সবগুলোর সঙ্গে আমরা পেলাম। তাহলে আমাদের সঠিক উত্তর হবে সবগুলি এই প্রশ্নে। আশা করি বোঝা গেল। কোন উদ্ভিদ করার মাধ্যমে মূল দ্বারা জল পরিবহনে সংঘটিত হয় কোথায়? এটা এখনই বললাম, জল পরিবহনে সাহায্য করে জাইলেম। একটি বৈদ্যুতিক বর্তনীর কি পরিবর্তন করতে রিওস্ট্যাট ব্যবহার করা হয়? রিওস্ট্যাট মানে কি? রোধের পরিবর্তন। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। থার্মোমিটার যন্ত্রের সাহায্যে আমরা তাপমাত্রা নির্ণয় করি, থার্মোমিটার। আর যদি পাইরোমিটার যন্ত্রের সাহায্যে আমরা উচ্চ তাপমাত্রা নির্ভর করি, পাইরোমিটার। উচ্চ তাপমাত্রা। গেল। আর বৈদ্যুতিক প্রবাহ আই এর অক্ষর দ্বারা ডিনোট করা হয়। আর বৈদ্যুতিক প্রবাহের একক হলো, ইউনিট হলো অ্যাম্পিয়ার। আর বৈদ্যুতিক প্রবাহ মাপা হয় অ্যামোমিটার যন্ত্রের সাহায্যে। অ্যামোমিটার যন্ত্র। বিভব পার্থক্য একক হলো ভোল্টেজ, ভোল্ট। বিভব পার্থক্য একক হলো ভোল্ট। ভোল্টমিটার যন্ত্রের সাহায্যে বিভব পার্থক্য নির্ণয় করা হয়। নিচে কোন সূত্রটি বৈদ্যুতিক প্রবাহের তাপীয় ফলের সাথে জড়িত? জুলের সূত্র। জুলের সূত্র কি বলেছে? কোনো একটা পরিবাহীর মধ্যে যদি কারেন্ট প্রবাহিত হয়, মানে তারের মধ্যে দিয়ে কারেন্ট, তাহলে কি তাপ উৎপন্ন। সেই তাপ সংক্রান্ত বিভিন্ন রিলেশন দিয়েছে। সেই ফর্মুলাটা হলো এইচ ভ্যারিজাস আই স্কয়ার আর টি। উৎপন্ন কোন একটা পরিবাহীর মধ্যে যদি কারেন্ট প্রবাহিত, যে তাপটা উৎপন্ন হয়, সেই তাপটা তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক যখন আর এবং টি ধ্রুবক থাকবে, এবং উৎপন্ন তাপটা রোধের সমানুপাতিক, তাহলে কে ধ্রুবক থাকতে হবে? তখন আই আর টি ধ্রুবক থাকতে হবে। আবার উৎপন্ন পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, সেই উৎপন্ন তাপটা সময়ের সঙ্গে সমানুপাতিক, তাহলে সময় যখন থাকবে তাহলে আই আর আর তখন ধ্রুবক থাকবে। এই যে তিনটা কন্ডিশন রয়েছে, তিনটা কম্বিনেশন করেই তৈরি হয়েছে এই ফর্মুলা এইচ ভ্যারিজাস আই স্কয়ার আর টি। এটা কোন সূত্র থেকে পাওয়া যায়? জুলের সূত্র থেকে পাওয়া যায়। ওহম কি বলেছিল? কোন একটা পরিবাহীর দুটো প্রান্ত রয়েছে, আমি ধরলাম এ বি, এখানে এ প্রান্তে ভোল্টেজ ভি এ, বি প্রান্তে ভোল্টেজ ভিবি। আমি বললাম ভি এর মান বেশি, তাহলে কারেন্ট কোথা থেকে কোথায় প্রবাহিত হবে? এ বিন্দু থেকে বি এর দিকে। এই যে ভোল্টেজ ডিফারেন্স, এই ভোল্টেজ ডিফারেন্স ভি, এই ভোল্টেজ ডিফারেন্স মানে কি? উৎপন্ন যে কারেন্ট যাবে তার সঙ্গে সমানুপাতিক। তাহলে কোনো পরিবাহীর মধ্যে তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা দুই প্রান্তের বিভব প্রভেদের সঙ্গে সমানুপাতিক। যদি বিভব প্রভেদ ভোল্টেজ ডিফারেন্স বাড়ে তাহলে তার কারেন্ট বেশি ফ্লো হবে, ভোল্টেজ ডিফারেন্স কমলে কারেন্ট কম ফ্লো হবে। এটাই হলো ভি ভ্যারিজাস আই। তাহলে এই সূত্রটা আমরা কোন সূত্র থেকে পাই? ওহমের ফর্মুলা থেকে। তাহলে ওহম ল এটাকে বলা হয়, ওহম ল। তাহলে ওহম কি বলেছিল? ভি ভ্যারিজাস আই। এটাকেই আমরা কম্বিনেশন করে এইভাবে লিখি, মানে এই ইস্টা উঠিয়ে দেই ভ্যারিজাসটা, তাহলে আমরা পাবো ভি ইকুয়াল টু আই ইন্টু আর। এই আর মানেই হলো এখানে রোধ বা রেজিস্টেন্স। আশা করি বোঝা গেল, এটা ওহমের সূত্রের ফর্মুলা। নিম্নলিখিত কোন শক্তি কোন বস্তুর উচ্চতার সাথে পরিবর্তিত হয়? এটা হবে স্থিতিশক্তি, হবে সঠিক উত্তর। তাহলে স্থিতিশক্তির ফর্মুলা কি? স্থিতিশক্তির ফর্মুলা ইপি ইকুয়াল টু এমজিএইচ। তাহলে কোনো একটা বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে নির্দিষ্ট হাইটে যদি নেওয়া যাওয়া যায়, তাহলে বস্তুর মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত সেটাই বলা হয় স্থিতিশক্তি। তাই স্থিতিশক্তির ফর্মুলা আমরা কি জানি? এমজিএইচ। এম মানে ভর, জি ফর অভিকর্ষিত ত্বরণ, এইচ মানে হাইট। তাহলে গতিশক্তি মানে কি? কোনো বস্তুর গতির জন্য আমরা যে শক্তি লাভ করি তাকে বলা হয় গতিশক্তি। সেটা হলো হাফ এম ভি স্কয়ার। এটা হলো গতিশক্তির ফর্মুলা। তাহলে এখান থেকে আরো কি টাইপের কোশ্চেন জিজ্ঞেস করতে পারে? মনে করো বললো একটা জলাধারের মধ্যে একটা, মনে করো নদী রয়েছে, নদীর মধ্যে বাঁধ। তাহলে বাঁধটা তৈরি করার এখানে কি হাইট, এখানে সেটা কি জল রয়েছে, জলটা এখানে কি হিসেবে কাজ করে? স্থিতিশক্তি হিসেবে কাজ করে। আমরা যে দেখি ধনুক যে মারা হয়, ধনুকের সময় ধনুকের যে ফিতাটা থাকে সেটাকে কি টান দিয়ে নেওয়া হয়, অনেকে স্মৃতিশক্তি বেশি তৈরি করা হয় যাতে এনার্জিটা বেশি তৈরি হয়, পরে স্মৃতিশক্তিটা গতিশক্তিতে পরিণত হয়। তাহলে এই সমস্ত উদাহরণের ক্ষেত্রে স্মৃতিশক্তি লুকিয়ে রয়েছে। পরীক্ষায় তোমাকে কি দিবে? এরকম উদাহরণ দিয়ে দেবে, তোমাকে বুঝতে হবে এটা কোন শক্তির উদাহরণ, বুঝতে হবে তোমার স্থিতিশক্তির উদাহরণ। এই গতিশক্তির উদাহরণ কি? কোনো একটা প্লেয়ার বল ছুড়ে মারলো, স্ট্যাম্প উড়ে গেল, তখন কি? এটা কি গতিশক্তির উদাহরণ।
13 কেজি ভর বিশিষ্ট একটি বস্তু 5 মিটার পার সেকেন্ড সমগতিতে চলছে, বস্তুটির গতিশক্তি কত হবে? এখনই শেখানো হলো গতিশক্তির ফর্মুলা, হাফ এম ভি স্কয়ার। হাফ এম মানে 13 আর ভি মানে 5, ভি মানে বেগ, বেগ মানে 5 5 25। তোমাকে এখানে গুণ করতে হবে। 5 13 65, 65 5 হাতে হলো 6, 13 দোকানে 5 13 65 5 হাতে হলো 6, 13 দোকানে 26 আছে 32, তাকে 2 দিয়ে ভাগ, তাহলে 162.5। তাহলে শক্তির একক আমরা কি জানি? জুল। তাহলে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। তাহলে এখান থেকে মনে রাখ শক্তির একক হলো জুল। 1 জুল ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7, এটা মনে রাখবে। শ্রেণী 17 নঙে অবস্থিত সর্বাপেক্ষা কম বিক্রিয়াশীল মৌল কোনটি? এই সঠিক উত্তর হবে অপশন বি আয়োডিন। শ্রেণী 17তে কোন টাইপের মৌল থাকে? শ্রেণী 17 অবস্থান করে হ্যালোজেন টাইপের মৌল, হ্যালোজেন। তাহলে হ্যালোজেন মৌলগুলির ক্রম হলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এটা হলো 17 নং শ্রেণী। শ্রেণীতে এই যে উপর থেকে যত নিচের দিকে নামবে তত ইলেকট্রোনেগেটিভিটি কমতে থাকবে, মানে তড়িৎ ঋণাত্মকতা কমতে থাকবে। তাই সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? ফ্লোরিন। এটাও জিজ্ঞেস করে পরীক্ষায়, তড়িৎ ঋণাত্মক মৌল হলো সবচেয়ে বেশি ফ্লোরিন, সবচেয়ে কম কে? আয়োডিন। আর যদি বলে ইলেকট্রোনেগেটিভিটির কথা বললাম, তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ইলেকট্রো পজিটিভিটি মানে কি? তড়িৎ ধনাত্মকতা নেই, উল্টাটা পজিটিভিটি, সেটা তখন উল্টে যাবে। পজিটিভিটি তখন উল্টে বলবে, সবার বেশি আয়োডিন, তারপর উল্টা। কোন যৌগের রাসায়নিক নাম ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, সেটা কোনটা? ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট মানে CaSO পর ক্যালসিয়াম সালফেট থাকবে, হেমিহাইড্রেট মানে হাফ অণু জল থাকবে। এটা কার সংকেত? এটা হলো প্লাস্টার অফ প্যারিসের সংকেত। তাহলে বেকিং পাউডার বা বেকিং সোডা তো সেম সংকেত, বেকিং সোডার সংকেত পূর্বে আমরা আলোচনা করলাম, সেটা হলো সোডিয়াম বাইকার্বনেট NaHCO3। জিপসামের সংকেত আমরা বলে দিচ্ছি, জিপসামের সংকেত হলো CaSO4 2H2, এটা হলো জিপসাম। জিপসাম হলো সিমেন্ট তৈরি একটি গুরুত্বপূর্ণ উপাদান। একটি গাড়ি কিনারা থেকে পড়ে যায় এবং এত সেকেন্ড পরে ভূমি স্পর্শ করে যেখানে জি এর মান 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার। ভূমিতে আঘাত করার সময় এর গতি কত ছিল? তাহলে এই অঙ্কটা করার জন্য আমাকে এই ফর্মুলা জানতে হবে, V = U + AT। প্রাথমিক অবস্থায় এর বেগ ছিল 0, তাহলে U = 0, তাহলে V, ইউর মান 0 প্লাস A মানে এখানে G মানে অভিকর্ষ ত্বরণের মান 10 আর T ফর টাইম 0.7। তাহলে V = যদি গুণ করে তাহলে কত হবে? 7 মিটার পার সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ডকে আমি লিখতে পারি 7 মিটার, এই যে সেকেন্ড ইনভার্স আকারে। কোন অপশন? অপশন ডি। জীবাশ্মগুলির বয়স নির্ধারণ বা ডেটিং এর একটি উপায় কেবলমাত্র জীবাশ্মের একই মৌলের বিভিন্ন অনুপাতে শনাক্ত করা, এটা হলো আইসোটোপ। একটি স্পন্দিত বস্তুর পর্যায়কাল 0.04 সেকেন্ড, তবে তার তরঙ্গের কম্পাঙ্ক কত? শব্দের থেকে এই কোশ্চেন দিয়েছে, এই জন্য ফর্মুলা কিছু তোমাকে জানতে হবে। ফর্মুলা হলো V = n ল্যামডা। এখন বলবে V কি? V হলো শব্দের বেগ, n ফর কম্পাঙ্ক, ল্যামডা ফর তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। এই যে কম্পাঙ্কের সঙ্গে n = 1/t আরেকটি ফর্মুলা রয়েছে, এখানে t মানে হলো পর্যায়কাল, পর্যায়কাল। তাহলে আমি কি বের করতে বলছে? কম্পাঙ্কের মান, পর্যায়কাল দেওয়া রয়েছে, t এর মান 0.04, তাহলে এখানে আমরা মান বসিয়ে দাও, তাহলে n এর মান ডাইরেক্ট বার করতে হবে, n = 1/0.04। এবার ক্যালকুলেশন করো 1, তাহলে 4/100 হবে, 100 উপরে যাবে আর নিচে থাকবে 4, তাহলে 4 25 100। তাহলে কম্পাঙ্কের একক হলো হার্টজ, 25 হার্টজ। নিম্নে বিক্রিয়াটি ড্যাশের একটি উদাহরণ। দেখো এই সঠিক উত্তর হবে অপশন এ প্রশমন বিক্রিয়া। এখন বলতে পারে প্রশমন বিক্রিয়া কি? প্রশমন বিক্রিয়া হলো অ্যাসিড আর বেস বিক্রিয়া করবে, বিক্রিয়া করে সল্ট উৎপন্ন করবে, এই বিক্রিয়াটাকে বলা হয়, এই ধরনের বিক্রিয়াকে বলা হয় কি? প্রশমন বিক্রিয়া। তাহলে দেখো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড OH রয়েছে, OH হলো বেস মানে ক্ষার, আর HCl হলো অ্যাসিড, এই যে অ্যাসিড বিক্রিয়া করলো MgCl2 একটু লবণ উৎপন্ন হলো সল্ট, তখন এই ধরনের বিক্রিয়াকেই বলা হয় প্রশমন বিক্রিয়া।
আরেকটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে আমাদের দেখো NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড আর HCl বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি উৎপন্ন হবে NaCl, যাকে আমরা বলি সোডিয়াম ক্লোরাইড লবণ প্লাস H2O। তাহলে এখানে দেখো এটা হলো বেস, ক্ষার, OH মানে সেটা হলো ক্ষার, বেস এটা হলো অ্যাসিড, বেস আর অ্যাসিড বিক্রিয়া করলো, বিক্রিয়া করে NaCl মানে লবণ সল্ট উৎপন্ন। এই ধরনের বিক্রিয়াকেই বলা হয় প্রশমন বিক্রিয়া। আশা করি বোঝা গেল। সংযোজন বিক্রিয়া কি এটা একটু বলে দিই। সংযোজন প্রক্রিয়া মানে কি, দুটো এরকম অণু যুক্ত হবে H2 আর O2 যুক্ত হয়ে H2O উৎপন্ন হবে। এই ধরনের বিক্রিয়াকে কি বলা হয় সংযোজন বিক্রিয়া। দুটো যুক্ত হলো, যুক্ত হয়ে আরেকটি উৎপন্ন হলো। ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত? তাহলে ক্যালসিয়ামের পরমাণু সংখ্যা দিয়ে একটু মনে রাখবে। ক্যালসিয়ামের পরমাণু সংখ্যা হলো 20, তাকে 2 দিয়ে গুণ করে দাও, ওর নিয়ারেস্ট হবে 20 দোকানে 40। তাহলে অপশন বি। তাহলে 24 কার হতে পারে? ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 12, পারমাণবিক সংখ্যা কিন্তু বলছি 12, তাকে 2 ম্যাগনেসিয়াম 2 12 দোকানে 24 পারমাণবিক মান। তারপরে 23 রয়েছে, 23 হলো সোডিয়ামের, সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হলো 11, পরমাণু ক্রমাঙ্ক তাহলে কত হবে 11 দোকানে 22.5 বা সামথিং, তোকে আমরা অ্যাপ্রক্সিমেট 23 হিসেবে ধরে থাকি। এই 32 রয়েছে, তাহলে সালফারের পারমাণবিক সংখ্যা 16, তাকে দ্বিগুণ 32। তাহলে এইভাবে তোমরা মনে রাখবে, তাহলে অনেক কি ইজি হয়ে যাবে। আজকে ক্লাসে এই 29খানা কোশ্চেন ছিল, এই 29খানা কোশ্চেন নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। এইগুলি প্রিভিয়াস ইয়ারে আসে, আসন্ন পরীক্ষা এই টাইপের কোশ্চেন আসতে পারে। তবে যে ক্লাস করানো হলো এই ক্লাসে যদি কোনো কোশ্চেনে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুর সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও, যাতে সকলেই এই ক্লাস থেকে উপকৃত হয়। তবে আজকে ক্লাস আমরা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ।